শুনছিলেন শিরোনাম, এবার বিস্তারিত। জ্বালানি তেলের দাম কমিয়েছে সরকার। ডিজেলের দাম 1 টাকা 25 পয়সা কমিয়ে 105 টাকা 25 পয়সা, অক্টেনের দাম 6 টাকা কমিয়ে 125 এবং পেট্রোলের দাম 6 টাকা কমিয়ে 121 টাকা নির্ধারণ করা হয়েছে। সকালে এক প্রজ্ঞাপনের মাধ্যমে জ্বালানি তেলের নতুন দাম ঠিক করে দেয় অন্তর্বর্তীকালীন সরকার। জ্বালানি তেলের নতুন মূল্য আজ রাত 12টা থেকে কার্যকর করা হবে। অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা হিসেবে দায়িত্ব গ্রহণের পর ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে দ্বিতীয়বারের মতো বৈঠকে বসছেন বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা। বিকেল 3টায় রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় এই বৈঠক হওয়ার কথা রয়েছে। প্রধান উপদেষ্টা প্রেস উইং জানিয়েছে, বিকেল 3টায় বৈঠক শুরু হবে, যা চলবে রাত 8টা পর্যন্ত। এর আগে ক্ষমতা গ্রহণের পর 8 আগস্ট ডক্টর ইউনূসের সঙ্গে রাজনৈতিক দলগুলোর শীর্ষ নেতাদের বৈঠক হয়। এদিন তার সঙ্গে বিএনপি, জামাত ইসলামী সহ বিভিন্ন রাজনৈতিক দলের শীর্ষ নেতারা সাক্ষাৎ করেন। সেদিন ক্ষমতাচ্যুত দল আওয়ামী লীগ বা 14 দলীয় জোটের কেউ বৈঠক করেননি। বৃহস্পতিবার যমুনায় প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠক করেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সহ দলের 3 নেতা। বাহরাইনের পররাষ্ট্র উপমন্ত্রী ডক্টর শেখ আবদুল্লাহ বিন আহমেদ বিন আবদুল্লাহ আল খলিফার সঙ্গে বৈঠক করেছেন বাংলাদেশের পররাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হোসেন। ক্যামেরুনের রাজধানী ইয়াওউন্ডে ওআইসি পররাষ্ট্র মন্ত্রী পর্যায়ের 50তম কাউন্সিল সেশনের সাইড লাইনে এই বৈঠকের কথা এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানায় মানামার বাংলাদেশ দূতাবাস। বাহরাইনের পররাষ্ট্র উপমন্ত্রী বাংলাদেশের নতুন অন্তর্বর্তীকালীন সরকারকে ও পররাষ্ট্র উপদেষ্টাকে তাঁর নতুন দায়িত্ব গ্রহণের জন্য অভিনন্দন জানান। বৈঠকে পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন বাংলাদেশ বাহরাইনের মধ্যকার দ্বিপাক্ষিক সম্পর্ক, বাণিজ্য ও বিনিয়োগ, বাংলাদেশি নাগরিকদের জন্য ভিজিট এবং ফ্যামিলি ভিসা প্রক্রিয়া সহজ করার বিষয়সহ দুদেশের স্বার্থ সংশ্লিষ্ট নানা বিষয় নিয়ে আলোচনা করেন। চলতি বছর ডেঙ্গুতে প্রাণ হারিয়েছে 79 জন। গত বছরের তুলনায় যা 7 গুণ বেশি। আক্রান্তের সংখ্যা কম হওয়ায় ডেঙ্গু নিয়ে সাধারণের চিন্তা আরও বেশি এবার। তবে বিশেষজ্ঞরা বলছেন, সবার আগে প্রয়োজন সচেতন হওয়া। সচেতনতাই পারে ডেঙ্গুর মতো রোগ থেকে মৃত্যুহার কমাতে। আমেনা হিরাকে সাথে নিয়ে ইলিয়াস কমলের রিপোর্ট। স্মরণকালে সবচেয়ে ভয়াবহ আকারে ডেঙ্গু ছড়িয়েছিল গত বছর 2023 সালে। গত বছরের এই সময় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে মারা গিয়েছিল 11 জন ও আক্রান্ত ছিল 1,14,511 জন। গত বছরের তুলনায় চলতি বছর আক্রান্তের সংখ্যা 10 গুণ কম হলেও মৃত্যুর সংখ্যা 7 গুণ বেশি। স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য মতে চলতি বছর জানুয়ারি মাস থেকে এখন পর্যন্ত মারা যাওয়া 79 জনের মধ্যে 55 জনই ঢাকার 2 সিটি কর্পোরেশনের। ঢাকার এই 2 সিটি কর্পোরেশনে এবছর এখন পর্যন্ত আক্রান্ত হয়েছে 4038 জন, যা সারা দেশে আক্রান্তের 34.36%। আক্রান্ত ও মৃত্যুর হার বিবেচনায় চলতি বছর মহামারীর বছরের চেয়ে বেড়েছে মৃত্যুর হার। তবে পরিস্থিতি মোকাবেলায় সচেতনতাকেই প্রধান বলে মনে করেন চিকিৎসকরা। একই সঙ্গে জ্বর ও মাথা ব্যথার মতো প্রাথমিক উপসর্গ দেখা দিলেই চিকিৎসকের শরণাপন্ন হওয়ার পরামর্শ দিয়েছেন বিশেষজ্ঞ চিকিৎসক। তারপর অবশ্যই ডেঙ্গু সচেতন হতেই হবে। প্রতিটা দিনই কিন্তু আক্রান্ত রোগী পাওয়া যেতে পারে। সেক্ষেত্রে প্রতিটা দিনে আপনাকে বাসাবাড়ি পরিষ্কার পরিচ্ছন্ন রাখা, আশপাশটা ক্লিন রাখা এবং যে কোনো পানি ঢেকে রাখতে হবে। সেটা হলো যে গ্লাসের পানি হোক অথবা আপনি যদি বালতিতে পানি ধরে রাখেন, যে কোনো জায়গায় পানি ডেইলি হাসে ফেলে দিলে সবচেয়ে ভালো, অথবা 3 দিন অন্তর অন্তর। ওই পানিতে কিন্তু ডেঙ্গু মশাটা ডিম পারে। আর বর্ষা মৌসুমে যেখানে সেখানে পানি আসলে জমা থাকে, ডাবের খোসা অথবা প্লাস্টিকের যে কোনো ভাঙা যেগুলো থাকে আশেপাশে, তো অবশ্যই উচিত সবারই নিজ দায়িত্বে নিজের বাসাবাড়িটা পরিষ্কার পরিচ্ছন্ন রাখা। এবং যদি সন্দেহ করে যে তার জ্বর হচ্ছে অথবা মাথা ব্যথা, চিকিৎসকের পরামর্শ শুরুতে নিতে হবে, কারণ দেরি করলে পেশেন্টটা কিন্তু মারা যেতে পারে। রাজধানী ঢাকার বাইরে চলতি বছর সবচেয়ে বেশি মৃত্যু হয়েছে চট্টগ্রাম ও বরিশাল বিভাগে, তবে সবচেয়ে বেশি আক্রান্ত হয়েছে চট্টগ্রাম বিভাগে। ইলিয়াস কমল, মাই টিভি। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা 3 মন্ত্রী ও 4 এমপি সহ আওয়ামী লীগের 88 নেতাকর্মীর নামে আগুনে পুড়িয়ে 2 জনকে হত্যার অভিযোগে কিশোরগঞ্জে একটি মামলা হয়েছে। মামলায় আরও 100 থেকে 150 জনকে অজ্ঞাত আসামি করা হয়েছে। শুক্রবার কিশোরগঞ্জ সদর মডেল থানায় মোহাম্মদ মতিউর রহমান নামের এক ব্যক্তি বাদী হয়ে মামলাটি করেন। গত 4 আগস্ট বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মিছিলে আওয়ামী লীগের অফিস থেকে গুলি, ককটেল দিয়ে হামলা করায় নিরস্ত্র ছাত্র জনতা গুলিবিদ্ধ হয়ে গুরুতর আহত হন। আওয়ামী লীগ কর্মীদের হামলার ভয়ে ছত্রভঙ্গ হওয়া বিক্ষোভকারী
বিক্ষোভকারীরা আশ্রয় নিয়েছে অভিযোগ করে এক বাড়িতে পেট্রোল ঢেলে আগুন দেয়। এ সময় সে বাসায় থাকা জুলকার হোসাইন ও অঞ্জনাপুরে মারা যান। কিশোরগঞ্জ মডেল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ গোলাম মোস্তফা এসব তথ্য নিশ্চিত করেন। সিরাজগঞ্জে বাঘাবাড়িতে সরকারি বিসিআইসির বাফার গোডাউনের পাশে ৩,০০০ টন ইউরিয়া সার পড়ে আছে উন্মুক্ত স্থানে। বৃষ্টিতে ভিজে ও রোদে পড়ে সারের গুণাগুণ নষ্ট হওয়ায় গ্রহণ করেনি বিসিআইসি কর্তৃপক্ষ। অবৈধভাবে এই পরিত্যক্ত সার কৃষকদের কাছে বিক্রি করছে একটি চক্র। সংশ্লিষ্টরা বলছেন, মানহীন এ সার কৃষকদের কাছে গেলে ফসলের ক্ষতি হবে। প্রতিনিধি HM মোনায়েম খান ও জাকারিয়া মাহমুদের তথ্যচিত্রে জানাচ্ছেন আতিকুর রহমান তিতাস। সিরাজগঞ্জ, পাবনা ও নাটোর সহ উত্তরের জেলাগুলোর কৃষকদের বোরো মৌসুমে ভর্তুকি মূল্যে বিতরণের জন্য ৮ কোটি ১০ লাখ টাকায় বিদেশ থেকে এসব সার আমদানি করা হয়। এ সারের গুণগত মান পরীক্ষার আগেই তা জমাট বাঁধায় গ্রহণ করেনি বাফার গুদাম কর্তৃপক্ষ। অভিযোগ রয়েছে, সারের পরিবহন ঠিকাদার নবাব ট্রেডিং বিলম্বে পরিবহন করায় সারের মান খারাপ হয়ে যায়। দুর্নীতি ও সরকারের সঙ্গে চুক্তি ভঙ্গ এবং প্রতারণার দায়ে মামলার জালে জড়িয়ে নবাব ট্রেডিংয়ের কর্ণধার এখন কারাগারে। এ সুযোগে বাঘাবাড়ি বন্দর কর্মকর্তা, বিসিআইসির সহকারী পরিচালক ও বাফার ইনচার্জ এবং স্থানীয় ইজারাদারদের যোগসাজশে এসব সারগুলো বস্তা পরিবর্তন করে নতুন সারের সাথে উত্তরাঞ্চলের বিভিন্ন জেলায় পাচার করা হচ্ছে বলে অভিযোগ উঠেছে। সার মিলিতে সারে কাজ হবে না, কেন? অনেক পুরনো, এর সারের পাওয়ার শেষ হয়ে গেছে। 3 বের করে সার দিয়ে অনেক সময় খেত চেতে না। কেন চেতে না? অনেক পুরাতন সার, এর পাওয়ার আর নাই। তাহলে পাওয়ার না থাকলে এই জিনিস কাজে লাগে নাকি? সারগুলা কিছু কিছু মনে করেন যে ভেঙে চুরিয়ে ভাঙায় নতুন প্যাকেট করে নতুন মালের সাথে মিক্সার করে দিয়ে দিত। ভালো বস্তা 5টা দেয়, ওই মাল 5টা দিয়ে মিক্সার করে এগুলো অনেক জায়গায় গাড়ি লোড দিয়ে দেয়। তবে খোলা আকাশের নিচে দীর্ঘদিন পড়ে থাকা এসব সার নিজেদের নয় বলে দাবি করছে বন্দর কর্তৃপক্ষ। ওগুলা ওই ক্যারিয়ারের সার। ক্যারিয়ার তখনকার নিয়ম অনুসারে ক্যারিয়ারে বিদেশ থেকে আইনি বিসিআইসিকে বুঝাই দেওয়ার কথা ছিল। সে বিলম্ব হয়েছিল, যে কোনো কারণে বিসিআইসি গ্রহণ করে নাই। সিরাজগঞ্জ ও অন্যান্য জেলায় সব সার বিক্রি করলে কৃষক ক্ষতিগ্রস্ত হবে বলে জানালেন স্থানীয় কৃষি কর্মকর্তা। খোলা আকাশে দীর্ঘদিন ধরে সারটা থাকলে এটার পরিমাণগত যে কোয়ালিটি সেটা কিন্তু নষ্ট হয়ে যায় 10 থেকে 15%, এবং যেটা কেমিক্যাল কোয়ালিটি এটা কিন্তু টেস্ট করার পরে এটা সম্পূর্ণভাবে জানা যায়। কৃষকদের ক্ষতির কথা বিবেচনা করে বাঘাবাড়ি বন্দর থেকে জমাট বাঁধা এই সার অন্যান্য স্থানে পরিবহন আপাতত বন্ধ রাখা হয়েছে বলে জানিয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা। ওখানকার যে পোর্টের যারা ইজারাদার আছে তাদেরকে আমরা নির্দেশনা দিয়েছি যে আপনারা পরবর্তীতে আমাদের বিসিআইসির যারা তদন্ত প্রতিবেদন করেছে তাদের রিপোর্ট আসার আগ পর্যন্ত যেন সারগুলো অন্য কোথাও না যায়, সেই জন্য আমরা অলরেডি ওখানকার সভাপতি যারা ছিল, পোর্টের সেক্রেটারি, সবাইকে আমরা বলেছি এবং বাফারের যে ইনচার্জ তাকেও বলেছি এটা তদারকি করার জন্য। আতিকুর রহমান তিতাস, মাই টিভি। 21 দফা দাবিতে গাজীপুরের কালিয়াকৈর উপজেলার সূত্রাপুর এলাকায় একটি ওষুধ তৈরির কারখানার শ্রমিকেরা বিক্ষোভ করেছে। এ সময় তারা ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক, টায়ার ও আবর্জনার আগুন জ্বালিয়ে অবরোধ সৃষ্টি করে। এতে ওই মহাসড়কের প্রায় 3 ঘন্টা যানবাহন চলাচল বন্ধ থাকে। খবর পেয়ে সেনাবাহিনী ও শিল্প পুলিশ ঘটনাস্থলে গিয়ে শ্রমিকদের বুঝিয়ে মহাসড়ক থেকে সরিয়ে দিলে যানবাহন চলাচল শুরু হয়। সকাল 7টা থেকে শ্রমিকরা কারখানার সামনে অবস্থান নিয়ে আন্দোলন শুরু করে। আকস্মিক বন্যা লক্ষ্মীপুরে এখনও জলমগ্ন 5 উপজেলার বিস্তীর্ণ এলাকা। ধীর গতিতে নামছে বানের পানি, স্পষ্ট হতে শুরু করেছে ক্ষতচিহ্ন, প্রকট হয়ে উঠছে বিশুদ্ধ পানি ও খাদ্য সংকট। চরম ভোগান্তিতে দিন কাটছে 10 লাখ বানভাসীর। সরকারি বেসরকারি উদ্যোগে ত্রাণ সহায়তা দেওয়া হলেও তা অপ্রতুল বলছেন দুর্গতরা। বন্যা কবলিত এলাকায় ছড়াচ্ছে পানিবাহিত নানা রোগ বালাই। ফেনীতে বন্যা পরিস্থিতির উন্নতি হলেও দুর্ভোগ কমেনি। এখনও ডুবে আছে সদর, সোনাগাজী ও দাগনভূঞা উপজেলার অনেক এলাকা। পানিবন্দী অবস্থায় দিন কাটাচ্ছেন প্রায় 5 লাখ মানুষ। অনেকের দিন কাটছে আশ্রয় কেন্দ্রে। পানি কমে আসায় ত্রাণ বিতরণে গতি ফিরলেও রয়েছে খাদ্য সংকট। যেসব এলাকা থেকে বানের জল নেমেছে সেখানকার বাসিন্দারা ঘর মেরামতে ব্যস্ত। দর্শক, এই মুহূর্তে মৌলভীবাজার জুড়ির বন্যা পরিস্থিতি জানবো আমাদের প্রতিনিধি মনিরুল ইসলামের কাছ থেকে।
ধন্যবাদ আপনাকে। মৌলভীবাজার জেলার হাকালুকি হাওরপাড়ের জুড়ি উপজেলা, এই জুড়ি উপজেলায় আসলে প্রতি বছরই বন্যা হয়, তবে এবছর একটু ব্যতিক্রম। গত ৩-৪ মাসের ব্যবধানে এ উপজেলায় ৩বার বন্যা আঘাত এনেছে। এবারের বন্যায় আমরা দেখেছি যে হাকালুকি হাওরপাড়ের যে দুটি ইউনিয়ন রয়েছে, পশ্চিমজুড়ি এবং জায়ফরনগর, এই দুইটি ইউনিয়নের হাজার হাজার মানুষ ইতিমধ্যে পানিবন্দী হয়ে আছে। এছাড়া আমাদের কাছে যে তথ্যটি রয়েছে, এবারের এই বন্যায় উপজেলার ৪০,০০০ মানুষ পানিবন্দী অবস্থায় আছে। উপজেলা প্রশাসনের সাথে আমাদের কথা হয়েছে, তারা আমাদেরকে যেমনটা জানিয়েছেন যে এবারের এই ৩য় দফার বন্যার্ত মানুষের জন্য উপজেলা প্রশাসনের পক্ষ থেকে ইতিমধ্যে ৩০ মেট্রিক টন চাল এবং নগদ ৪ লক্ষ টাকা বরাদ্দ দেওয়া হয়েছে। তবে দিন যত যাচ্ছে বর্তমানে পানি অনেকটা কমছে, পানি কমার সাথে সাথে মানুষের দুর্ভোগ বাড়ছে, এমনটাই কিন্তু বন্যার্ত মানুষজন আমাদেরকে জানিয়েছেন। এছাড়া বন্যার্ত মানুষরা আমাদেরকে জানিয়েছেন যে এই মুহূর্তে তাদের যে ঘরবাড়ির ক্ষয়ক্ষতি হয়েছে, এগুলোর আসলে তাদেরকে পুনর্বাসনে সরকারের সহযোগিতা আসলে তারা চাচ্ছেন। এই ছিল মৌলভীবাজারের জুড়ি থেকে বন্যার সর্বশেষ। ধন্যবাদ আপনাকে। মনিরুল, আপনাকে ধন্যবাদ। এবার আমাদের কৃষি। আধুনিক কৃষি পদ্ধতি ব্যবহার করে বদলে যাচ্ছে উপকূলের কৃষকদের ভাগ্য। তাই লবণাক্ত পতিত জমিতেও এখন চাষ করা হচ্ছে উচ্চ মূল্যের ফসল। ফলে কৃষি বিভাগের লবণ সহিষ্ণু সমীক্ষায় সফলতার হাতছানি পেয়ে হাইব্রিড জাতের ডায়ানা লাউ চাষ করে বাজিমাত করছেন চাষিরা। তাই এখন বছর জুড়ে লবণাক্ত জমিতে লাউ চাষে উদ্যোগী হচ্ছেন প্রান্তিক কৃষকরা। প্রতিনিধি সাইফুল ইসলাম রয়েলের রিপোর্ট জানাচ্ছেন শামস্তাবরিজ উচ্ছ্বাস। শুধু মৌসুমে নয়, কৃষি বিভাগ থেকে আধুনিক চাষের প্রশিক্ষণ নিয়ে এখন 12 মাসেই লাউ চাষে সফল হচ্ছেন পটুয়াখালীর কলাপাড়া উপজেলার চাষিরা। তারই ধারাবাহিকতায় এখন লবণ সহিষ্ণু ডায়না জাতের লাউ চাষ করছেন তারা। উচ্চমূল্যের এই ফসল বাজারে বেশ চাহিদা থাকায় বিক্রিতেও সুবিধা পাচ্ছেন চাষিরা। ফলে প্রাকৃতিক ক্যালসিয়ামযুক্ত লাউ চাষে বাড়ছে সম্প্রসারণ। কৃষকদের আমাদের ট্রেনিং দিয়েছে, ট্রেনিং দেওয়ার পর আমরা এই লাউ চাষ করছি। 5,000 থেকে 6,000 টাকা খরচা গেছে। হ্যাঁ, এখন আমি এই লাউ প্রায় 1 লক্ষ টাকার মতো বেচতে আমি পারবো। প্রযুক্তির মাধ্যমে এখন লবণ সহিষ্ণু পদ্ধতিতে 12 মাসই লাউ ঝুলছে কৃষকের মাচায়। প্রান্তিক চাষিরা বলছে, স্বাস্থ্য উপকারী লাউ চাষে সামান্য উৎপাদন খরচে লাভ হয় কয়েক গুণ বেশি। আমাদের দিকে আগে তো এরকম লাউ চাষ হইতে না, এখন 12 মাসই লাউ চাষ করা যাবে। হে পদ্ধতি আইছে, এখন লবণ পানির ভিতরেও হবে। আমরা এসএসসিপির ট্রেনিং এর পর ডায়না লাউডা এটা চাষ করলে সবসময় করা যায়, আর লবণাক্ত এলাকায় এটা ভালো সহনশীল। তবে কৃষি বিভাগ বলছে, শুধু আধুনিক পদ্ধতি নয়, পোকামাকড় দমনেও চাষিদের দেয়া হচ্ছে প্রশিক্ষণ। ফলে এর সুফল ভোগ করছেন কৃষানীরা। আমাদের কৃষক কিন্তু আধুনিক প্রযুক্তি ব্যবহার করে এবং সঠিক সার ব্যবস্থাপনার মাধ্যমে এই প্রদর্শনীটি করেছে। এবং এই প্রদর্শনী আমার যে কৃষক ভাই করেছে, তাকে দেখা দেখি অন্যান্য যে কৃষক ছিল তারা কিন্তু এটাকে উদ্বুদ্ধ হয়েছে এবং তারাও কিন্তু এরকম করার চেষ্টা করতেছে এবং অলরেডি এটি সম্প্রসারিত হয়েছে। আধুনিক পদ্ধতিতে এখন সারা বছরই লবণ সহিষ্ণু ডায়না জাতের লাউ চাষাবাদে ভাগ্য বদলাবে কৃষকদের, এমনটাই প্রত্যাশা সকলের। শামস্তাবরিজ উচ্ছ্বাস, মাই টিভি নিউজ ডেস্ক। দীর্ঘ 36 বছর পর রাজবাড়ী দৌলতদিয়ায় অনুষ্ঠিত হয়েছে গ্রাম বাংলার ঐতিহ্যবাহী হাডুডু উৎসব। বিলুপ্তির পথে থাকা খেলাটি দেখতে দেখতে স্থানীয়দের উপচে পড়া ভিড় লক্ষ্য করা যায়। প্রতিনিধি শেখ মমিনের রিপোর্ট জানাচ্ছেন শামস্তাবরিজ উচ্ছ্বাস। বয়স 60 পেরিয়ে গেছে, তারপরেও থেমে নেই রাজবাড়ির হাডুডু খেলোয়াড়রা। এই বয়সে মেতে উঠেছেন হাডুডু উৎসবে। রাজবাড়ির দৌলতদিয়া 3 নং ফেরিঘাটের শাহাদাত মেম্বারপাড়া গ্রামে হয় সেই প্রীতি ম্যাচ। স্থানীয় যুব সমাজের আয়োজনে মোট 14 জন খেলোয়াড় নিয়ে 2টি দল গঠন করে খেলা হয়। বয়স্কদের এই খেলা দেখতে ভিড় করেন আশপাশের বেশ কয়েকটি গ্রামের নারী পুরুষ সহ বিভিন্ন বয়সী মানুষ। খেলা দেখতে এসে তারা খেলা দেখতেও পারে না, আবেগ করতেছে। আমরা চাই যে তার সামনে আর একটা খেলা হোক। এই খেলার মধ্যে দিয়ে বিনোদন সবকিছু আমরা ইয়াং জেনারেশন যারা ছিল অনেকেই খুব আনন্দিত হয়েছি। আমরা চাই যে উনি কিন্তু মাঝে মাঝে আমাদের এই খেলাগুলো উপভোগ করেন। এই খেলাটা দেখে আমাদের খুব ভালো লাগছে। তীব্র প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ প্রতিযোগিতায় বিজয়ী হন মোহাম্মদ আলীর দল। দীর্ঘ 36 বছর পর এই খেলায় অংশ নিতে পেরে খেলোয়াড়রা যেমন উচ্ছ্বসিত, তেমনি দর্শকরাও আনন্দিত সরাসরি দেখতে পেয়ে। কিরকম লাগলো আপনার? আমাদের খুব মজা লাগছে।
এতদিন বাইরে খেলাইনি আসলো আমরা খেলাইলাম 40-45 বছর পরে আমি এই খেলা খেলালাম। আমার কাছে খুব ভালো লাগলো। আগামীতে আমরা চেষ্টা করবো এরকম খেলা মাঝে মধ্যে দেওয়ার জন্য, সবাইকে আনন্দ দেওয়ার জন্য, এমন এলাকার সবাইকে নিয়ে আমরা এই আয়োজনটা করতে চাই। প্রায় হারিয়ে যাওয়া খেলাটি বাঁচিয়ে রাখতে এবং নির্মল বিনোদনের জন্য এই আয়োজন বলছেন আয়োজকরা। প্রতি বছরই এই ধরনের খেলার আয়োজন করার দাবি স্থানীয়দের। এই খেলায় যারা অংশগ্রহণ করছেন এবং যারা দর্শক হিসেবে উপস্থিত আছেন, আমার অন্তরের অন্তঃস্থল থেকে সবাইকে আন্তরিক মোবারকবাদ জানাই। এবং এই খেলা যদি আগামী দিনে হাডুডে খেলা যদি চলতে থাকে, আমাদের সেই পুরাতন ঐতিহ্যবাহী খেলা আমাদের মাঝে ফেরত আসবে। অনেক আগে আমার বাড়ির সামনে একটা নৌকাবাজ হয়েছিল, আজকে যখন হাডুডে খেলা উদ্বোধন হলো, এরপরে আমরা চিন্তা ভাবনা করবো যাবার একটিবার নৌকাবাজ দেওয়া হবে না। খেলা শেষে বিজয়ী ও রানার্স আপ দলের হাতে পুরস্কার তুলে দেন অতিথিরা। শামস তাবরিজ উচ্ছ্বাস, মাই টিভি নিউজ ডেস্ক। শেষ করব একটি মানবিক সংগ্রামের খবর দিয়ে। সমাজের সব প্রতিকূলতা পেছনে ফেলে জীবনযুদ্ধ চালিয়ে যাচ্ছেন ফরিদপুরের 85 বছর বয়সী দৃষ্টি প্রতিবন্ধী বলরাম পোদ্দার। দীর্ঘ 45 বছর ধরে মটকা বিক্রি করে চালাচ্ছেন সংসার। বলরামের সেই জীবনযুদ্ধের গল্প তুলে এনেছেন প্রতিনিধি শফিকুল ইসলাম জনি। সমাজের পিছিয়ে পড়া জনগোষ্ঠীর বেশিরভাগই ভিক্ষাবৃত্তিকে বেছে নিয়েছেন পেশা হিসেবে। হর হামেশাই দেখা মেলে তাদের। তবে ভিক্ষাবৃত্তির পেশাকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে দুই চোখে আলো নেভা বলরাম ধরা দিয়েছেন সমাজে পিছিয়ে পড়া জনগোষ্ঠীর আশার প্রদীপ হয়ে। ফরিদপুরের মধুখালী উপজেলার ব্যাসদি গ্রামের বাসিন্দা 85 বছর বয়সী বলরাম পোদ্দার দীর্ঘ 45 বছর ধরে উপজেলার মাঝকান্দি মোড়ে বাছে বাছে ফেরি করে মটকা বিক্রি করেন, চালাচ্ছেন 4 পেটের সংসার। কোনো ব্যক্তি হয়তো কিছু টাকা দিয়ে চালান করে দেয়, তাহলে তো আমার একটু উপকার হয়। ওই মটকা নিয়ে এসে বিক্রি করে জীবিকা নির্ভর। এই যে মটকা যে এত বছর বিক্রি করে আমরা আসি যাই দেখি, আমাদের প্রয়োজন নাই, তারপরে 10 টাকা দিয়ে ওনার কাছ থেকে একটা কিনি। অনেক অর্থবিত্ত যাদের আছে তারা চাইলে ওনারা বাড়ির পাশে একটা দোকান করে দিলে হাড়ভাঙা পরিশ্রমে অর্জিত অর্থে সন্তানদের পড়াশোনা সহ যোগাচ্ছেন দুবেলার আহার। এতেও শারীরিক প্রতিবন্ধকতা দমাতে পারেনি তাকে। বলরামের চোখে দৃষ্টি না থাকলেও আছে প্রখর অন্তর্দৃষ্টি। আশ্চর্যজনকভাবে চিনতে পারেন মুদ্রার প্রত্যেকটি নোট। এই দেখেন 10 টাকার নোটের তো অল্প একটু বড়, তো এইটা আবার এইটা আবার একটু বড়, এই জন্য হলো বুঝতে পারি। জীবন সংগ্রামের প্রকৃত যোদ্ধার এই পেশাকে গভীর সম্মান দেয় তার পরিবারের সদস্য সহ প্রতিবেশী সবাই। 150 হয়, 200 হয়, 300 হয়, একদিন 400 হয়, ও ঠিক নেই। বেচার পর হলো বৃত্তি। 3 বোনের বিয়ে দিছে, মটকা বেচা টাকা দিই, আবার আমারও টুকটাক পড়াইছে, মটকা বেচা টাকা দিই। আর সে ব্যবসা করে খাইছে, তার একটা মর্যাদাই অন্যরকম। 5 কান নিলে হয়তো 20-25 টাকা দাম হয়, 20 টাকা দেয়, কিন্তু ফ্রি খাইনি আমরা। অন্ধ মানুষ ভিক্ষা করে না, মটকা বেশি খায়, কত কিছু ধন্যবাদ ওনার। বলরামের এই জীবন সংগ্রামের পাশে দাঁড়াতে চান উপজেলার সমাজসেবা অফিস। প্রতিবন্ধী ভাতায় তাদেরকে প্রদান করছি বিষয়টা এমনটি নয়, এর সাথে আমাদের ক্ষুদ্র ঋণ কার্যক্রম রয়েছে এবং প্রতিবন্ধী ব্যক্তিদের জন্য বিশেষ ক্ষুদ্র ঋণ কার্যক্রম আছে। ভিক্ষাবৃত্তি ছাড়াও অন্ধরা চাইলে কর্মক্ষম হয়ে উঠতে পারে, তারই জ্বলন্ত উদাহরণ অন্ধ বলরাম পোদ্দার। শফিকুল ইসলাম জনি, মাই টিভি, ফরিদপুর। সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। এই ছিল আমাদের এখনকার সংবাদ আয়োজনে। এছাড়াও ইউটিউবে মাই টিভি সংবাদ পেতে ভিজিট করুন youtube/mytvbd নিউজ এবং আমাদের অনুষ্ঠান দেখতে ভিজিট করুন youtube/mytv বাংলা এবং facebook/mytv বাংলা। দর্শক, পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি সাইদ পন্ডিত। আল্লাহ হাফেজ।